স্বাগত সবাইকে স্টার নিউজের নিয়মিত আয়োজন স্টার মানিতে আপনাদের সাথে আছি আমি হাসানুল শাওন। আজ আমরা দেশের ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ পরিস্থিতি নিয়ে আলোচনা করব। এই জন্য আমাদের সাথে আছেন একজন বিশিষ্ট ব্যবসায়ী, দ্য মির গ্রুপের চেয়ারম্যান এবং ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI এর সাবেক সভাপতি মীর নাসির হোসেন। স্বাগত আপনাকে। আসলে ব্যবসা বাণিজ্য কেমন চলছে শুরুতে একটু জানতে চাচ্ছি। এখন তো একটা সংকটের মধ্যে দিয়ে চলছি। আগে একরকম সংকট ছিল এবং নতুন করে আবার সংকট সৃষ্টি হয়েছে। যেমন আমরা দীর্ঘদিন ধরে গ্যাস, বিদ্যুতের অভাবে আমাদের ইন্ডাস্ট্রিগুলি ঠিকমতো চালাতে পারিনি। ব্যাংকের ইন্টারেস্ট রেট অত্যন্ত বেশি হওয়ার জন্যে ঠিক আমরা ব্যবসা করতে পারছিলাম না। কারণ হচ্ছিল এত ইন্টারেস্ট দিয়ে 14, 15, 16% দিয়ে ব্যবসা করে ডেট সার্ভিস কিন্তু করা যায় না। তো সেই সংকট থেকে উত্তরণ হওয়ার পরে উত্তরণ হওয়ার পত্র আমরা দেখছিলাম যে একটা নির্বাচিত সরকার এলে হয়তো অনেকগুলি জিনিসের হয়তো মৌলিক পরিবর্তন আসতো। এর মধ্যে আবার যে বিপদটা এলো সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধটা। আমাদের তো একটা ইম্পোর্ট ড্রিভেন কান্ট্রি, কারণ আমাদের ইম্পোর্ট এক্সপোর্ট থেকে বেশি। সে জায়গা যদি এই কারণে জাহাজ ভাড়া বৃদ্ধি পায়, জিনিসপত্রের দাম বেড়ে যায়, বিশেষ করে তেল জাতীয় জিনিস বিশেষ করে, তো সেখানে জাহাজের তেলের দাম বেড়ে যেতে পারে। এবং গ্যাসের যেটা একটা সমস্যা হয়েছে সেটা হচ্ছিল কাতার ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট গ্যাস প্রডিউসিং কান্ট্রি, কিন্তু কাতারের যে ইউএস মিলিটারি ইনস্টলেশনে অ্যাটাক হয়েছে, তারপরে কিন্তু গ্যাসের কিন্তু টার্মিনালও ক্ষতিগ্রস্ত হয়েছে। আপাতত সেটা উৎপাদন নাকি বন্ধ, যতটুকু শুনলাম। তো গ্যাসের সংকট যদি হয়, এলপিজি, এলএনজি এই দুটো আমাদের মানে মোট যেই গ্যাসের চাহিদা তার 1/3 আমরা এখন এলএনজি দিয়ে কভার করছি এবং এলএনজি পুরোটাই আমদানি করতে হচ্ছে। আপনি যেমনটি বলছেন যে আসলে কাতার থেকে আসলে এলএনজি এক্সপোর্ট জিনিসটাই একটা আনসার্টেনিটির মধ্যে চলে গেছে। এটা কিন্তু সারা ওয়ার্ল্ডের এনার্জি ক্রাইসিস সৃষ্টি করবে। হ্যাঁ, মানে সেক্ষেত্রে শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীতে ওয়ান অফ দ্য লার্জেস্ট সাপ্লায়ার। এই যে তেলের দাম বেড়ে যাচ্ছে, আবার এলএনজির পাওয়াটাও এক ধরনের আনসার্টেনিটির মধ্যে যাচ্ছে, মানে এটা আসলে আমাদের ব্যবসা বাণিজ্য ইন্ডাস্ট্রিতে আসলে কি ধরনের ইমপ্যাক্ট ফেলতে পারে? যেমন আপনি সৌদি আরবিয়ার আরামকোর একটা ইউনিটে কিন্তু বোম পড়েছে। এই তেলের সংকট হয়ে গেলে তো আমাদের সমস্ত কিছু সংকট সৃষ্টি হবে। আপনার দ্রব্যমূল্য বেড়ে যাবে, আপনার লোকের পারচেজিং পাওয়ার কমে যাবে, সেখান থেকে উত্তরণ করানো খুব কঠিন। সেই জন্য বাংলাদেশ আমি মনে করি যে একটা ক্রস রোডের মধ্যে খেলা আছে। আমরা একটা ব্যবস্থা থেকে ইন্টারিম গভর্নমেন্টের অনেক সীমাবদ্ধতা ছিল, তারা তাদের মতো কাজ করেছে, কিন্তু অর্থনৈতিক উন্নয়নে সেভাবে অবদান রাখতে পারেনি নাই। সেই জায়গাটা আমাদের আশা ছিল যে নতুন গভর্নমেন্ট এলে এরা হয়তো সুবিধা হবে, কিন্তু আনফর্চুনেটলি গভর্নমেন্ট তার সময়ই পায়নি। আর সে বসার সাথে সাথে এই সংকটের সৃষ্টি হয়েছে। এটা কতদূর যায় আরও কিছুদিন না গেলে বোঝা যাবে না যুদ্ধটা আর কতটা স্কেলেট করে। এমনি আমরা পরিবহন খরচ, তেলের দাম বাড়লে তো আপনার জাহাজের ভাড়া বাড়বে, তার সাথে সেটা বাড়ছে কিনা বা সে কোনো কি ধরনের প্রেডিকশন আপনারা আসলে করছেন? এখনই ইম্প্যাক্টটা সেইভাবে আসেনি, তো আর কিছুদিন গেলে বোঝা যাবে যে ইম্প্যাক্ট কেমন। যেমন গভর্নমেন্ট বলছে যে বিপিসিতে তাদের যথেষ্ট পরিমাণ তেল আছে, কতদিনের তেল আছে আমরা জানি না। এখন এই তেলটা শেষ হয়ে গেলে তারপরে সংকট যদি উত্তরণ না করা যায় তখন কী হবে, এগুলি কিন্তু সবাইকে ভাবিয়ে তুলছে। তো দ্রব্যমূল্য আপনি দেখেছেন যে হঠাৎ করে যুদ্ধের কথা শুনে বেশ কিছু জিনিসপত্রের দাম বেড়ে গেছে। মানুষে গাড়ি চালানোর তেল পাচ্ছে না, লাইন ধরে যাচ্ছে। আবার তেলের রেশনিংও করা হয়েছে, মোটর সাইকেলে 2 লিটার, অন্য গাড়িতে হয়তো 10 লিটার বা এরকম করে করা হয়েছে। এটা সাময়িক ব্যবস্থা, কিন্তু যদি এই সংকট থেকে আমরা বেরিয়ে না আসতে পারি, পৃথিবী, আমরা না শুধু বৈশ্বিক পৃথিবী বেরিয়ে না আসতে পারি, তাহলে কিন্তু সামগ্রিক আপনার অর্থনীতিতে, বৈশ্বিক অর্থনীতিতে আপনার বিরাট একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। সেটার ইম্প্যাক্ট আলটিমেটলি আমাদের দেশের ইকোনমিতে অটোমেটিকলি চলে আসবে। অসুবিধা হচ্ছে যে ইম্পোর্ট এত বেশি এক্সপোর্টের থেকে, তো এইটার ইনফ্লেশন তখন দেখা যাবে যে শ্যুট করে যাবে। ইনফ্লেশন তো এমনি আমাদের 8.5% উপরে, সেটা তো
চেষ্টা ছিল বিগত গভর্নমেন্টের মনিটারি পলিসিতে যেটা ছিল সেটা হচ্ছে যে 6% নামিয়ে আনা। তো এখন তো সেটা সম্ভব হবে না, এবং যদি ইনফ্লেশনটা বেড়ে যায় তখন তো সাধারণ মানুষের ক্রয়ের ব্যাপারে অনেক অসুবিধার সৃষ্টি হবে। নতুন সরকারের কথা বলছিলেন যে নতুন সরকার কাজ শুরুর পরপরই আসলে বৈশ্বিক একটা চ্যালেঞ্জ আমাদের সামনে আসলো। তো আমরা দীর্ঘদিন বিশেষ করে অন্তর্বর্তী সরকারের সময় আমরা দেখেছি যে বিনিয়োগে এক ধরনের স্থবিরতা। তো সেক্ষেত্রে অভ্যন্তরীণ বিনিয়োগটা তো প্রথম হতে হয়। অভ্যন্তরীণ বিনিয়োগকারীদের আস্থা দেখেই তো বিদেশি বিনিয়োগকারীরাও আস্থা পান বা মানে ইন্ডিকেটর হিসেবে ধরেন। মানে এই বিনিয়োগ পরিস্থিতির স্থবিরতা কাটছে কিনা বা আসলে কি দেখছেন? ব্যাপার হচ্ছে যে দীর্ঘদিন ধরে কিন্তু বিনিয়োগ, প্রাইভেট সেক্টর বিনিয়োগ বাড়ছে না। তার অন্যতম কারণ হচ্ছিল যে জ্বালানি অবকাঠামো, মানে আপনার এলএনজি এবং বিদ্যুতে আমাদের ইনস্টল ক্যাপাসিটি অনেক বেশি। আমাদের কিন্তু প্রোডাকশন করতে পারি আমরা যদি ইয়ে হয়, কিন্তু আমরা ঠিকমতো যদি চালানো যায়, কারণ 15,000 মেগাওয়াট উৎপাদন করা আমাদের জন্য বর্তমান স্ট্রাকচারে অসুবিধা নেই। কিন্তু প্রবলেম হচ্ছে যে সঞ্চালন ব্যবস্থার মধ্যে দুর্বলতা থাকার জন্যে এই উৎপাদিত বিদ্যুৎ আমরা কিন্তু শিল্পে ব্যবহার করতে পারছি না সেইভাবে। কারণ হচ্ছিল নিরবিচ্ছিন্ন নয় এবং মানসম্পন্ন নয়। এই দুটো কারণে কিন্তু আমরা বিদ্যুতের ব্যবহার করতে পারছি না। আর গ্যাসটা ছিল অন্যতম প্রধান উপাদান শিল্পের জন্যে। কারণ বাংলাদেশের আজকে শিল্পায়ন যেটা হয়েছে সেটা কিন্তু নীরবে বাংলাদেশে স্বল্প মূল্যে জ্বালানি পাওয়ার জন্যে, যেটা এখন সংকটের মধ্যে রয়েছে। কারণ এমনিতে ক্রমবর্ধমান চাহিদার জন্য কমছে, আর একদিকে হচ্ছিল বিগত বেশ 1-1.5 দশক ধরে দেশীয় সূত্র থেকে গ্যাস উত্তোলনের সেই ব্যবস্থা নেওয়া হয়নি। বাপেক্সকে কার্যকরী করা হয়নি। আপনার অফশোরে যে ইন্টারন্যাশনাল টেন্ডারগুলি করা হয়েছে তাহলে তো রেসপন্ড পাওয়া যায়নি, কিন্তু সেই রকম অ্যাগ্রেসিভনেস সরকারের মধ্যে দেখা যায়নি। সেটা মূলত ইম্পোর্টের উপর ডিপেন্ড করে। এখন ইম্পোর্টের প্রশ্ন ছিল, আমাদের তো এমনি ক্যাপাসিটি কনস্ট্যান্ট রয়েছে, তারপরে আবার যদি আমরা কিনতে না পারি সেই জায়গাটা তো অসুবিধা। কারণ স্পট মূল্যে কেনা বাংলাদেশে রিজার্ভের পরিস্থিতি আগে খারাপ ছিল, এখন পর্যায়ে এসছে, কিন্তু তারও কিছু সীমাবদ্ধতা রয়েছে। তো এখন তার থেকে যদি উত্তরণ না করা যায় তাহলে জ্বালানি যে নিরাপত্তা আমাদের সেটা তো বিঘ্নিত হচ্ছে। মানে কোয়ালিটি এনার্জিটা আপনারা দীর্ঘদিন যে বলে আসছেন, গ্যাসটা নিরবিচ্ছিন্ন দরকার, এবং গ্যাসের মূল্য নিয়ে আমরা বিভিন্ন সময় ভুগছি। যেমন কোনো এক সময় 100%, কোনো এক সময় 130% করে বাড়ানো হচ্ছে। সেই জায়গাটা তো কোপ আপ করা যাচ্ছে না, কারণ এই মূল্য তো আমরা বর্ধিত কস্টটা ইমিডিয়েটলি রিকভার করতে পারি না, ইট টেক্স টাইম। তো সেই জায়গাটা সীমাবদ্ধতা রয়েছে। আমরা আবার ব্যাংকের ইন্টারেস্ট রেটটাও এখানে ব্যাড ইম্প্যাক্ট করেছে। তো এখনই আমরা কিন্তু মানে বিনিয়োগের কথা চিন্তা করতে পারছি না। আমাদের এখন চিন্তা হচ্ছিল বর্তমানে যে সংকটটা সৃষ্টি হয়েছে বৈশ্বিকভাবে, সেটার উত্তরণ কীভাবে হবে, তারপরে আমাদের কিন্তু অন্য চিন্তা করতে হবে। কারণ আজকে যদি আমরা গ্যাস না পাই, আমাদের ইন্ডাস্ট্রি যদি বন্ধ হয়ে যায়, তখন তো সামষ্টিক অর্থনীতি করে একটা বিরাট চাপ সৃষ্টি হবে। আরেকটা কনসার্নের বিষয় ছিল অন্তর্বর্তী সরকারের সময় বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি আর কি। তো ব্যবসা বান্ধব পরিবেশ, আইন শৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজির একটা অভিযোগ, কথাবার্তা ইদানিং হচ্ছে, আলোচনা সমালোচনা, মানে এই বিষয়গুলোতে আসলে কোনো উন্নতি দেখছেন কিনা এই রাজনৈতিক সরকারের সময় যেহেতু শুরু হলো? আমি মনে করি যে 5ই অগস্টের পরে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছিল তার কারণ ছিল পুলিশ মাঠে ছিল না, সঙ্গত কারণে। তো পুলিশের মধ্যে অনেক লোক এই আগের সেই রেজিমের সাথে সংপৃক্ত থেকে তারা ক্রাইমের মধ্যে জড়িয়ে গেছে, মানুষ হত্যার থেকে আরম্ভ করে অন্য জিনিস থেকে। সেইখান থেকে কিন্তু পুলিশ ওয়াজ টোটালি ব্রোকেন। কিন্তু আমরা দেখেছি ওভার দ্য পিরিয়ড এটা কিন্তু গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করেছে। এবং এই গত নির্বাচনটা যেটা দেখলাম সেখানে কিন্তু পুলিশ কিন্তু বেশ সক্রিয় ছিল। কেননা একটা দেশের আইন শৃঙ্খলা কিন্তু বেসিক ডিপেন্ড করেছিল পুলিশের উপরে, কারণ পুলিশ হচ্ছে প্রাইমারি ফোর্স। আর যারা আছে যেমন আপনি বিজেপি বলেন, আর্মি বলেন, এগুলো কিন্তু অক্সিলারি। তো প্রাইম যে যাদের দায়িত্ব
তারা যদি দায়িত্ব না পালন করতে পারে তাহলে কিন্তু আইন শৃঙ্খলা কন্ট্রোল করা সম্ভব না। সে জায়গায় কিন্তু বেশ উন্নতি আমরা দেখেছি আর কি। বিশেষ করে নির্বাচনের সময় সেরকম সহিংসতা হয়নি, বা পুলিশের ভূমিকাটাও কিন্তু আমি মনে করি যে খুব খারাপ ছিল না। তো সেই জায়গা থেকে উত্তরণ হয়েছে। আর নতুন সরকার আসার পরে তারা যেটা হচ্ছে চাঁদাবাজির একটা স্টিগমা বিভিন্ন সময় পড়েছে রাজনৈতিক দলগুলোর উপর, সেগুলির ব্যাপারে আমরা দেখেছি, স্টেটমেন্টগুলি দেখছি তারা কঠোর হতে চেষ্টা করছে। স্বরাষ্ট্রমন্ত্রী সেদিন বলেছেন যে তারা একটা লিস্ট করেছেন দেশব্যাপী যে কারা চাঁদাবাজি করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন নাকি। সেটা যদি হয় তাহলে মনে করি যে একটা স্বস্তির পরিবেশ। জি, আমরা আবার ফিরবো, একটা বিরতি নিয়ে আসছি। দর্শক, একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকবেন। আবারও স্বাগত, আপনারা দেখছেন স্টার মানি। ফিরছি আলোচনায়। আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা আপনি বলছিলেন। আরেকটা বিষয় হচ্ছে যে ইজ অফ ডুইং বিজনেসের যে ইন্ডিকেটরগুলোর কথা যদি আমরা যেগুলো সবসময় শুনি, মানে রিসেন্ট টাইম আমরা দেখেছি যে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ অনেক ধরনের ওয়ান স্টপ সার্ভিস বা অনেক ধরনের উদ্যোগের কথা বলেছে। আসলে বাস্তবে আপনারা কতটুকু বিনিয়োগ বান্ধব পরিবেশ বা ব্যবসা বান্ধব এই সরকারি দপ্তর, মানে এই জিনিসগুলো কতটুকু পাচ্ছেন? এটা সম্পূর্ণ একটা হতাশার চিত্র। কারণ কস্ট অফ ডুইং প্রতিনিয়ত বাড়ছে। ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে সময়ও অনেক বেড়েছে, আগে তো বেড়েছে। যেমন স্পিড মানি জাতীয় একটা জিনিস, মানে ভদ্র ভাষা করলে সেই জিনিসটা কিন্তু পরিমাণ বেড়েছে, মানুষের হয়রানি বেড়েছে। তারপরে ব্যুরোক্রেসি, যেটা মানে আমলাতান্ত্রিক জটিলতা, সেটা কিন্তু বৃদ্ধি পেয়েছে। কস্ট অফ ডুইং কিন্তু বেড়ে যাচ্ছে। এইটা যদি কমানো যায়, করাপশানটা মেইনলি হচ্ছিল, করাপশানটা অ্যাড্রেস করতে হবে। করাপশান যদি অ্যাড্রেস না করা যায় তাহলে এর থেকে উত্তরণ করা সম্ভব। সেই জন্যে আমরা দেখছি কোনো কোনো ক্ষেত্রে কম্পিটিটিভনেস হারিয়ে ফেলছি আমরা, কেন প্রতিনিয়ত কস্ট অফ ডুইং বিজনেস বেড়ে যাচ্ছে। এইটা পলিটিক্যাল গভর্নমেন্ট এসছে, এখন তারা নিশ্চয়ই এটা দিকে তাদের দৃষ্টি নিবদ্ধ করবেন, এবং এটা যদি না কমানো যায় বিনিয়োগ পরিস্থিতির কিন্তু উন্নয়ন হবে না। মানে সে এই যে পরিবর্তনের কথা বলছেন, তো দীর্ঘদিন ধরে হচ্ছে না পরিবর্তন, মানে সেই ধরনের রাজনৈতিক সদিচ্ছা দেখছেন কিনা? আসলে গভর্নমেন্ট যেটুকু পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী এবং তার ক্যাবিনেট থেকে যেটা এসছে, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী, উনি কিন্তু একটা কমিটমেন্টের কথা বলেছেন যে তারা এই সমস্ত জিনিসকে অ্যাড্রেস করবেন যাতে সুষ্ঠু পরিবেশ হয়, মানুষের হয়রানি কমে। তো দুর্নীতির ব্যাপারেও একটা সুনির্দিষ্ট ব্যবস্থা তারা নেবেন বলে আশ্বাস দিয়েছেন। তো আমরা নতুন সরকার এসে আমরা আশা রাখতে চাই, আমাদের যথেষ্ট প্রত্যাশা রয়েছে এই সরকারের প্রতি, কারণ এটা নির্বাচিত সরকার। তো সেখানে আমরা আশা করি যে তারা এইদিকে সিরিয়াস হবে, এবং না হলে তো অ্যাকচুয়ালি অর্থনীতি ভালো না থাকলে তো রাজনীতিও ভালো থাকতে পারবে না। তাদের হচ্ছে গ্রাসরুট থেকে আরম্ভ করে একদম উপর পর্যন্ত মানুষের তার সম্পৃক্ততা রয়েছে। কারণ ইন্টারিম বা গভর্নমেন্টের কিন্তু উপরের দিকে রয়েছে, নিচে তাদের কোনো বেস না, তাদের তো সেই ইয়েটা নাই। কারণ তার তো একটা সংগঠন নেই, একটা পলিটিক্যাল সংগঠন আপনি বলেন পলিটিক্যাল পর্যায়ে, এবং আপনি তারপর থেকে ডাউন দ্য লাইন আসে যদি যুব সম্প্রদায়, স্টুডেন্ট যেগুলি আছে, এই স্ট্রাকচারটা তাদের ছিল না। এখানে তো এইখানে যে পলিটিক্যাল পার্টি কী হয়, তাদের অনেকগুলো উইং থাকে, তাদের মেইন প্ল্যাটফর্ম থাকে, তারপরে ছাত্র সংগঠন থাকে, তারপরে কৃষক সংগঠন থেকে আরম্ভ করে এই যে একটা পলিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার তাদের রয়েছে, সেটা তো ইন্টারিম গভর্নমেন্টের থাকার কথাটা থাকেও না। তো সেখানে যদি গভর্নমেন্টের পলিটিক্যাল উইলটা স্ট্রং হয় তো গভর্নমেন্ট যে কোনো গভর্নমেন্ট ভালো করতে পারে। মানে আপনারা কি মনে করেন, মানে সরকার যদি চায়, মানে রাজনৈতিক সদিচ্ছা যদি হয়, এই যে সরকারি দপ্তরে অনিয়ম, ঘুষ, এই যে আমলাতান্ত্রিক জটিলতার কথা বলছিলেন, এগুলো কি রাতারাতি আসলে পরিবর্তন করা সম্ভব? একটা লং টাইম ওয়ার, ওভারনাইট আমরা এক্সপেক্ট করতে পারি না, কিন্তু আমরা দেখতে চাই যে সদিচ্ছা যে সেটা একটা বাস্তবায়নের দেখতে চাই। ক্রমান্বয়ে যদি আপনার এটাকে উন্নয়ন করা যায় তাহলে কিন্তু একটা স্বস্তিজনক পরিস্থিতিতে আসবে। আমরা কোনো সময় এক্সপেক্ট করি না যে ওভারনাইট এর পরিবর্তন হবে, কিন্তু আমরা একটা সূচনা দেখতে চাই যে এই পরিবর্তনের জন্য সরকারের পলিটিক্যাল কমিটমেন্টটা কতটুকু,
এবং সেটা বাস্তবায়ন করছে কিনা এইটা আমরা দেখতে চাই। এইটা যদি আমরা দেখতে পারি যে হ্যাঁ এটা হচ্ছে, তাহলে আমরা নিশ্চয়ই আশাবাদী হব। ব্যাংক খাত নিয়ে অনেক আলোচনা হচ্ছে, তো সংস্কার এক ধরনের চলছিল, যেটি নতুন গভর্নর এসেও বলছেন যে সংস্কারটা তারা অব্যাহত রাখবেন। এই নতুন গভর্নরের নিয়োগ নিয়েও এক ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে, মানে আপনাদের ব্যবসায়ী কমিউনিটির মন্তব্য কি এ বিষয়ে আসলে? না, গভর্নর অ্যাপয়েন্টেড, এটা হলো গভর্নমেন্টের ব্যাপার, এটার আলোচনা সমালোচনা হতে পারে। আমরা দেখতে যাই অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সে কী পারফর্ম করে, তার কি যোগ্যতা, এবং সেটা তো আমরা অচিরেই দেখতে পাবো, দৃশ্যমান হবে। কারণ আমরা অতীতেও যে সমস্ত গভর্নর দেখেছি তাদের পারফরমেন্স দেখেছি, এবং আমরা ইভ্যালুয়েশন করতে পেরেছি যে কে কতটুকু ভালো করে। আমি এই মুহূর্তেই বলতে চাই না যে উনি ভালো করবেন না বা আগের থেকে খারাপ করবেন, এই মন্তব্য করার সময় এখন আসেনি। উইল হ্যাভ টু সি যে উনি কাজ নেওয়ার পরে উনি কী ব্যবস্থা নেন, সেই জিনিসটা দেখতে হবে। এমনি ব্যাংকিং খাতের সংস্কারের বিষয়ে আপনাদের প্রত্যাশা কি? ব্যাংকিং অনেকগুলি সংস্কার হয়েছে এর মধ্যে, যেগুলি একটা ডিসিপ্লিন কিন্তু গত গভর্নর সাহেব আনতে পেরেছেন। রেমিটেন্সটা বেড়েছে, যেটাকে স্বস্তিজনক হচ্ছে। এটা এই মিডল ইস্ট ওয়ার্ডে কতখানি ক্ষতিকর হয় সেটা দেখার ব্যাপার। আমাদের যদি রিজার্ভটা কমে যায় তখন দেখা যাবে যে একটা সংকট আবার নতুন করে সৃষ্টি হবে। তো ব্যাংকিং খাতের সংস্কার অত্যন্ত দরকার, ডিসিপ্লিনটা দরকার, আর ইউনিফর্মিটি অফ দ্য পলিসি, কন্টিনিউটি অফ দ্য পলিসি, এই জিনিসটা থাকতে হবে। এটা যদি না থাকে তাহলে কিন্তু আমরা যতই চেষ্টা করি একটা সুফল আনতে পারবো না। আর রাজস্বের বিষয়টা বলা রাজস্ব হয় যে বিষয়টা প্রচুর চ্যালেঞ্জের, কারণ চলে যায় আমরা যেটা পারিনি ওভার দ্য পিরিয়ড, আমার ট্যাক্সের যে জালটা, ট্যাক্স নেট যেটা বলা হয়, সেটা ইনক্রিজ করা যায়নি। বাংলাদেশে বহুত মানুষ এখন ট্যাক্সের আওতায় আসার সক্ষমতা রয়েছে, কিন্তু আনফর্চুনেটলি ইনস্টিটিউশনালি আমরা তাদেরকে আনতে পারিনি। এটা আমি মনে করি যে এনবিআরের ব্যর্থতা, কারণ প্রচুর লোক ট্যাক্স দিতে পারে, তাদের ট্যাক্স আদায় করা সম্ভব হচ্ছে না, কিন্তু যারা প্রতিনিয়ত ট্যাক্স দিচ্ছে তাদের উপরেই নতুন নতুন চাপটা সৃষ্টি হচ্ছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে ডেফিসিট কমছেই, ট্যাক্স জিডিপি রেশিও কমছে, এটা বাড়ছে না। এইটা যতক্ষণ পর্যন্ত এটা হোলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে একটা করবান্ধব এবং বিস্তৃতিটা নেবে। এখন আপনার যদি 3 লাখ টাকার উপরে আয় হয়, আপনি ট্যাক্সের আওতায় আসতে হবে। সেটা যদি না হয়, আমি আপনাকে ইগনোর করলাম, ওনাকে ইগনোর করলাম, যাদের আওতায় আনার প্রচেষ্টা নেই, সেই জিনিসটা কিন্তু ব্যর্থ হয়েছে। আমরা বারবার বলেছি যে এইটা করা দরকার। আর একটা ছিল অটোমেশনটা আর কি ভোগান্তিটা কমে, কারণ অটোমেশনের অনেক ক্ষেত্রে তো অটোমেশন রিসেন্ট পাস্টে হয়েছে, চলছে। মানে সেটার সুফল কি আপনারা পাচ্ছেন? এখনো দৃশ্যমান নয়, তবে আমরা মনে করি যে হলে দেখা যাবে আরো। ইটস নট টাইম টু কমেন্ট অন ইট। এমনি করদাতা বান্ধব পরিবেশ আসলে কতটুকু নিশ্চিত হয়েছে? মিক্সড আমি বলবো অ্যাকচুয়ালি। কারণ হচ্ছিল যে অনেকেই কর দিতে চান না, ভয়ে ওই ট্যাক্সের জালের মধ্যে আসতে চান না, আর যারা আসেন তারা আবার ভোগান্তির মধ্যে পড়ছেন। আমি যদি বলি যে ট্যাক্স বাংলাদেশের মতো একটা কান্ট্রিতে যেখানে আপনার $460 বিলিয়ন ইকোনমি, যেখানে পার ক্যাপিটাল ইনকাম ধরা হয় প্রায় $2700-2800 আর কি, সেখানে প্রচুর লোক তো ট্যাক্সের মধ্যে আসা উচিত, সেই জিনিসটা হচ্ছে না। আমরা এখনও এন্টায়ারলি ডিপেন্ড করতেছি হচ্ছিল কনজিউমার ট্যাক্সের উপরে, হুইচ ইজ কল্ড ভ্যাট, যেটা পাস অন ট্যাক্স, কিন্তু ডাইরেক্ট ট্যাক্সটা আমরা বাড়াতে পারছি না। এই জায়গাটায় দুর্বলতার জন্য কিন্তু আমাদের রেভিনিউ স্ট্রিমটা কমে যাচ্ছে, এবং এইটা সংকট কেন রয়েই যাচ্ছে। এবং এটা এখন আপনার আয় যদি না হয়, সরকারি ব্যয় কীভাবে নির্বাহ হয়। আর একটা জিনিস ছিল সরকারের ব্যয় ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। আপনি আগেও পড়েছেন, আবার নতুন পে স্কেল যেটা গত গভর্নমেন্ট দিয়ে দিল, এই গভর্নমেন্টে তো সেটা মানে দে হ্যাভ নো চয়েস বাট টু অ্যাকসেপ্ট ইট। তো সেটা করতে সেখানে কিন্তু বিরাট এটা ইম্প্যাক্ট করবে। এবং ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে অনেকগুলি ভূতাপেক্ষ মানে প্রমোশন দিয়ে, তাদের প্রণোদনা দিয়ে একটা বিরাট অঙ্কের টাকা বেরিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। সেই জন্য গভর্নমেন্টকে যদি ছোট করে না আনা যায়, মানে গভর্নমেন্টের ব্যয়কে যদি সংকোচন না করা যায়, তাহলে তো আয়ের সাথে সঙ্গতি থাকবে না, ডেফিসিট তো থেকেই যাবে সবসময়। সেই জায়গাটায় কিন্তু এখন আমরা সেইভাবে কোনো দৃশ্যমান অগ্রগতি দেখিনি বিগত দিনগুলোতে। সামনের দিনে কী হবে সেটা আমাদের দেখতে হবে।
আর এমনি ব্যবসা বান্ধব কর নীতির কোনো মানে চাপ প্রত্যাশা বা চাওয়া আছে কিনা আপনাদের? না, আমরা মনে করি যে কর বান্ধব বলতে আমি বলতে চাই না যে করহীন বা কাউকে ফেভার করার জন্য। আমরা চাই যে রাইট সেক্টরে রাইটভাবে অ্যাসেস করা। আপনার হচ্ছে আপনাকে দেখতে হবে হোল ইকোনমিটা, কস্ট বেনিফিটটা দেখতে হবে। হয়তো মনে হবে যে এখানে কমিয়ে আপনাকে অনেক রাজস্ব এত টাকা কমে যাচ্ছে, কিন্তু এই কমার জন্য যদি অন্যদিকে আপনার ইকোসিস্টেমের মধ্যে যারা আছে সেখানে যদি উন্নয়ন হয় তাহলে তো আপনাকে অফসেট হয়ে যাচ্ছে। সেই জন্য প্র্যাগমেটিক মানে ফিসকাল পলিসির দরকার আমার। জি, একদম শেষে মানে মোটা দাগে যদি বলতেন যে এই যে নতুন রাজনৈতিক সরকার, এই সরকারের কাছে মানে আপনাদের ব্যবসায়ী কমিউনিটির মোটা দাগে প্রত্যাশা কি আসলে? আমাদের প্রত্যাশা হচ্ছিল মানে শিল্প এবং বাণিজ্য বান্ধব একটা পরিবেশ সৃষ্টি করতে হবে। আমরা মর্নিং শোজ ডে যদি বলা হয়, এই পর্যন্ত আমরা সরকারের যে প্রচেষ্টা দেখেছি, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী, এটা কিন্তু অত্যন্ত প্রশংসনীয়। উনি কিন্তু সাধারণভাবে চলছেন এবং অনেক কস্ট কাটিংয়ের বিভিন্ন রকম কথা বলছেন। আপনি ইলেকট্রিসিটি কার্ড থেকে আরম্ভ করে উনি সচিবালয়ে অফিস করছেন যাতে মন্ত্রীদের যাওয়া আসা ট্রাফিক জ্যাম থেকে আরম্ভ করা অন্যান্য খরচ বৃদ্ধি না পায়। এটা আমি মনে করি প্রশংসা কুড়িয়েছে এবং হি রিজার্ভস দ্য ক্রেডিট ফর দ্যাট। এবং এই জন্যে আমরা যদি বলি যে যদি মর্নিং শোজটা ডে হয় তাহলে আমরা এই শুভ সকালটা দেখতে পাচ্ছি, কিন্তু এই শুভ সকালটায় আমরা খুব মানে তৃপ্ত হতে চাই না। আমরা চাই সারা দিনটাই যেন সুন্দর থাকে। জি, আপনাকে অনেক ধন্যবাদ স্টার নিউজের সময় দেওয়ার জন্য। দর্শক, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।